Okay, hello everyone. This is Hassan Hamajaki from IELTS Studio, and I'm back with another live on IELTS reading. So please let me know whether you can listen to me or not. So if I'm audible or if you have any problem listening to me, then just let me know, dropping a message or commenting in the comment section. Okay, so I hope it's okay and you can listen to me and you can watch me properly. So today I'm back with another live, and today's live is going to be exciting one because we're going to talk about one of the most difficult question categories, and which is I would say what should I say? Which is heading matching. সো আমার কাছে মনে হয় যে হেডিং ম্যাচিং নিয়ে প্রবলেম নাই, এইরকম স্টুডেন্টের সংখ্যা খুবই কম। সো আপনারা যারা আমাকে এই মুহূর্তে দেখছেন, আদৌ কি কেউ আমাকে দেখছেন? If yes, just let me know if you're watching. সো যারা আমাকে দেখছেন তারা একটু, যারা আজ প্রিপারেশন নিয়েছেন তাদের কাছে আমার চাওয়া থাকবে যে জাস্ট আমাকে একটু বলেন যে রিডিং এর হেডিং ম্যাচিং আপনাদের কাছে কতটা ডিফিকাল্ট, অর ইজ ইট রিয়েলি ডিফিকাল্ট ফর ইউ? সো যদি ডিফিকাল্ট মনে হয়, কেন ডিফিকাল্ট মনে হচ্ছে সেটা আমাকে একটু জানান, এবং সেই ডিফিকাল্টি থেকে কিভাবে বের হওয়া যায় সেটা নিয়ে আমি আলোচনা করব আপনাদের সাথে। And I hope after watching this live, you are going to have a solution to your problems regarding IELTS heading matching. Okay, so heading matching টা আমাদের জন্য প্রবলেম, এটা আমরা সবাই জানি। আমরা অনলাইনে প্রচুর ভিডিওস দেখছি অন রিডিং, বাট আমার কাছে মনে হয় যে স্পেসিফিকলি কোন একটা পার্টিকুলার মডিউলের পার্টিকুলার কোয়েশ্চেন ক্যাটাগরি নিয়ে কোনো লাইভ বা এরকম কোনো ক্লাসেস নাই। অ্যান্ড আমি এই জন্য IELTS স্টুডিওর পক্ষ থেকে আপনাদের সামনে এসেছি একটা প্রপার গাইডলাইন নিয়ে। এই গাইডলাইন গুলো কিসের উপর হচ্ছে? পার্টিকুলার কোয়েশ্চেন ক্যাটাগরির উপর বেস করে হচ্ছে। সো আজকের এই লাইভটা হতে যাচ্ছে হেডিং ম্যাচিং এর উপর। সো হেডিং ম্যাচিং একটা ডিফিকাল্ট কোয়েশ্চেন ক্যাটাগরি। রিডিং ইটসেলফ ইজ ডিফিকাল্ট, ইফ আই এম নট রং, রিডিংটাই ডিফিকাল্ট, বাট রিডিং এর যদি আমরা হেডিং ম্যাচিং নিয়ে কথা বলি তাহলে হেডিং ম্যাচিং অনেকের জন্য অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায়। এইটা কেন ডিফিকাল্ট হচ্ছে? আমার কাছে মনে হয় যে হেডিং ম্যাচিং ডিফিকাল্ট অনলি বিকজ অফ হোয়াট শুড আই সে টাইম। বেশিরভাগ স্টুডেন্টের জন্য হেডিং ম্যাচিংটা ডিফিকাল্ট হচ্ছে কারণ এখানে টাইম একটা বিশাল ফ্যাক্টর। টাইম একটা ফ্যাক্টর, বিকজ আমাদের টাইমটা কনস্ট্যান্ট। উই ডোন্ট হ্যাভ মাচ টাইম টু রিড দ্য হোল প্যারাগ্রাফ এন্ড দেন we should just understand it and তারপরে হেডিং ম্যাচিং, হেডিং এর লিস্ট অফ হেডিংস থেকে হেডিংটা খুঁজে বের করা। টাইমটা একটা বড় ফ্যাক্টর। এট দ্য সেম টাইম যারা রিডিং এ অনেক বেশি ভালো না, অর্থাৎ রিডিং কম্প্রিহেনশনে ভালো না, তাদের জন্য প্যারাগ্রাফটা পড়ে আইডিয়া জেনারেট করা বা আইডিয়াটা নেওয়া সেটা অনেকটা টাফ জব। কিন্তু আমার কাছে মনে হয় ইফ ইউ হ্যাভ প্রপার স্ট্র্যাটেজি ফর দিস পার্টিকুলার কোয়েশ্চেন ক্যাটাগরি, দেন ইট ইজ কোয়াইট ইম্পসিবল টু গিভ ইনকারেক্ট আনসার টু দিস কোয়েশ্চেন। সো আমি এই কথাটা আমার স্টুডেন্টদের অনেক সময়ই বলি যে আপনি যদি প্রপারলি হেডিং ম্যাচিং সম্পর্কে ধারণা রাখেন, স্ট্র্যাটেজিস এন্ড টিপস এন্ড ট্রিক্স, যদিও টিপস এন্ড ট্রিক্স মেইনলি এখানে বিষয় না, বোঝার বিষয়টা জরুরি। কিভাবে হেডিং ম্যাচিংটা আনসার করতে হয়, কি কি ডিফিকাল্টিস থাকে, এটা যদি আপনি বুঝে ফেলেন তাহলে আপনার জন্য হেডিং ম্যাচিং এর আনসার ভুল করাটা অনেকটাই টাফ। ইয়েস, ভুল করাটা টাফ। কেন আমি বলছি, আমরা যখন এই আলোচনার গভীরে যাব তখন আমরা আসলে বুঝতে পারবো। সো বেসিক্যালি হোয়াট হ্যাপেন্স ইন দিস পার্টিকুলার কোয়েশ্চেন টাইপ। সো হেডিং ম্যাচিং আমাদের কি হয়, আমরা দেখতে পাই একটা কোয়েশ্চেন থাকে, একটা কোয়েশ্চেন থাকে বলতে বেশ কিছু কোয়েশ্চেন আমরা পাই। একটা এভাবে থাকে যে কোয়েশ্চেন ওয়ান হয়তো বলা থাকলো প্যারাগ্রাফ প্যারাগ্রাফ এ, বা কোয়েশ্চেন টু এর জন্য বলা থাকলো প্যারাগ্রাফ বি, এভাবে 3, 4, 5, 6 এভাবে কোয়েশ্চেন গুলা আমরা পেয়ে থাকি। এইবার এই কোয়েশ্চেনের আন্ডারে কি থাকে, একটা বক্স থাকে, বক্সের মধ্যে রোমান হরফে আমরা কিছু নাম্বারস দেখতে পাই, যেই নাম্বারস গুলাতে কি থাকে, কোয়েশ্চেন গুলা মানে লিস্ট অফ হেডিংস, সম্ভাব্য হেডিং গুলা কি কি হতে পারে সেগুলা থাকে। সো আমাদের এই ব্যাপারটা অনেকের জন্য অনেক সময়
টাফ হয়ে যায় যে আমি আসলে কিভাবে এই প্যারাগ্রাফের সাথে হেডিংটাকে ম্যাচ করব। এই ক্ষেত্রে আমি আরেকটা কথা বলে রাখি যে আমাদের রিডিং এ যে কোয়েশ্চেন ক্যাটাগরি গুলো থাকে তাদের মধ্যে হেডিং ম্যাচিং একমাত্র কোয়েশ্চেন ক্যাটাগরি যেই কোয়েশ্চেনটা প্যারাগ্রাফ শুরুর আগে থাকে। আমার কথা কি বুঝতে পেরেছেন যে রিডিং এ যতগুলা কোয়েশ্চেন ক্যাটাগরি আছে তার মধ্যে হেডিং ম্যাচিং একমাত্র কোয়েশ্চেন ক্যাটাগরি যেই কোয়েশ্চেনটা প্যাসেজ শুরুর আগে থাকে, বাকি সবগুলা কোয়েশ্চেন প্যাসেজের পরে গিয়ে থাকে। তো এই ক্ষেত্রে অনেক স্টুডেন্ট ভুল করে, আমাদের যেহেতু একটা অভ্যাস হয়ে যায় যে প্যাসেজ তারপরে কোয়েশ্চেন, তো অনেকেই মূল পরীক্ষায় গিয়েও দেখা যায় যে একটা হেডিং ম্যাচিং এর আনসার খোঁজার জন্য পরবর্তী প্যাসেজে না গিয়ে আগের প্যাসেজে আনসার খুঁজছে। তাহলে আপনি যদি আগের প্যাসেজে আনসার খোঁজেন, আনসার তো আপনি খুঁজে পাবেন না, এটা সম্ভব না। তো আপনাকে কি করতে হবে, আনসারটা মনে রাখতে হবে যে হেডিং এর জন্য একটু পানি খেয়ে নেই। সো হেডিং এর কোয়েশ্চেন গুলো আগে থাকবে, প্যাসেজটা পরে থাকবে। সো আমরা একটু এইখানে বলছিলাম যে কোয়েশ্চেনটা কিভাবে থাকে সেটা, এবং আমাদের কি করতে হয় একটা লিস্ট অফ হেডিংস থেকে পার্টিকুলার একটা প্যারাগ্রাফের জন্য প্রপার হেডিংটা খুঁজে বের করতে হয়। হেডিং বলতে আমরা শিরোনাম বলতে পারি যে ওইটার এমন একটা সেন্টেন্স বা এমন একটা ফ্রেজ যেটা পুরো প্যারাগ্রাফকে জাস্টিফাই করে। ওকে, সো এখানে কি পয়েন্টটা কি, আমাদের কি কি খুঁজে বের করতে হবে, আমাদের কি আইডিয়া বেসিক্যালি থাকতে হবে বা আমাদের কি নলেজ থাকতে হবে। সো দেখেন হেডিং ম্যাচিং এ আপনাকে যেটা করতে হবে, আপনার একটা প্যারাগ্রাফের মেইন আইডিয়াকে সামারাইজ করার ক্ষমতা থাকতে হবে। আপনি যখন একটা প্যারাগ্রাফ পড়ছেন বা একটা সেকশন পড়ছেন, সেই সেকশন থেকে আপনি মেইনলি কি বুঝতে পারলেন সেইটা সামারাইজ করতে হবে। সো আমাদের একটা প্রবলেমের জায়গা হচ্ছে আমরা একটা প্যারাগ্রাফ পড়ছি, প্যারাগ্রাফ পড়ার পরে আমরা ওই প্যারাগ্রাফটা যখন শেষ হয়ে যাচ্ছে, উই ক্যান্ট অ্যাকচুয়ালি সামারাইজ দ্য হোল। পারার যে অদক্ষতা, এটাকে দক্ষতা বলা যায় না, অদক্ষতা। এবার আমি আই থিঙ্ক আপনারা যারা আমাকে শুনছেন বা পরবর্তীতে শুনবেন তারা একটা জিনিস খুবই ক্লিয়ারলি কানেক্ট করতে পারবেন, সেটা হচ্ছে আমরা যখন রিডিং প্যাসেজ পড়তে যাচ্ছি তখন একটা বা দুইটা সেন্টেন্স পড়ার পরে যখন থার্ড সেন্টেন্সে যাচ্ছি তখন আমি ভুলে যাচ্ছি আসলে আগে ওই প্রথম বা দ্বিতীয় সেন্টেন্সে কি পড়েছিলাম। সো এটা একটা হিউজ প্রবলেম। সো আপনি যদি এই প্রবলেম থেকে বের হতে চান তাহলে আপনাকে কি করতে হবে, রিডিং এর অভ্যাস গড়ে তুলতে হবে। এবার রিডিং এর অভ্যাস গড়ে তোলার জন্য আপনি রিডিং প্যাসেজ গুলা বারবার পড়েন, প্রথমে কোয়েশ্চেনের আনসার করার দরকার নাই। সো লেটস গেট ব্যাক টু দ্য বিজনেস। আমি যেটা বলছিলাম যে আমার যেই গুরুত্বপূর্ণ স্কিলটা এখানে জরুরি সেটা হচ্ছে আমি একটা প্যারাগ্রাফ পড়লাম, সেটা একটা সেন্টেন্স, দুইটা সেন্টেন্স, তিন চারটা পাঁচটা বা 10টা সেন্টেন্সেরও হইতে পারে। এরকম একটা প্যারাগ্রাফ পড়ার পর এটাকে সামারাইজ করার ক্ষমতা থাকতে হবে। এট দ্য সেম টাইম আপনি যখন প্যারাগ্রাফটা পড়ছেন, পড়ার পর আপনি যে আইডিয়াটা পাচ্ছেন সেই আইডিয়ার জন্য সম্ভাব্য সেন্টেন্স কি হতে পারে এবং সেই সেন্টেন্সটার যে ওয়ার্ড গুলো আসে সেগুলোর কিছু সিনোনিম আপনি বুঝতে পারছেন কিনা, সেই সিনোনিম গুলো সম্পর্কে একটা ধারণা থাকতে হবে। এবং আপনার এই ক্ষেত্রে আমি বলবো যে আপনি যখন হেডিং ম্যাচিং কোয়েশ্চেন ক্যাটাগরি নিয়ে ডিল করছেন তখন তিনটা স্কিল আপনার খুব জরুরি। একটা হচ্ছে স্ক্যানিং, আপনি স্ক্যান করতে পারেন কিনা, আপনি স্কিম করতে পারেন কিনা, এবং আপনার হচ্ছে রিডিং এর অভ্যাস আছে কিনা, অর্থাৎ ডিটেইলড রিডিং। আপনার এই তিনটা স্কিল থাকতে হবে হেডিং ম্যাচিং ভালো করার জন্য, স্ক্যানিং, স্কিমিং এন্ড রিডিং। যারা এই তিনটা স্কিলে ভালো তারা রিডিং হেডিং ম্যাচিং এ ভালো করে। নাও ইউ ক্যান আস্ক মি হোয়াট ইজ স্ক্যানিং, হোয়াট ইজ স্কিমিং এন্ড হোয়াট ইজ ডিটেইল রিডিং। আমি বলবো যে স্ক্যানিং কি, স্ক্যানিং হচ্ছে ধরেন আপনি কোশ্চেন থেকে একটা শব্দ পেলেন, সেই শব্দটা কি হতে পারে, সেফ এক্সাম্পল ঢাকা। সো এই ঢাকা শব্দটা নিয়ে আপনি প্যারাগ্রাফে যাবেন, এক্স্যাক্টলি ঢাকা শব্দটা খুঁজে বের করার চেষ্টা করবেন বা খুঁজে বের করবেন। দিস ইজ কল্ড স্ক্যানিং। এন্ড স্কিমিং কি, স্কিমিং হচ্ছে সুপারফিশিয়ালি কোনো কিছু পড়া। এইটা দ্যাট মিনস আপনি যখন কোন একটা সেন্টেন্স পড়ছেন ইউ আর নট রিডিং ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড। তাহলে আপনি কি পড়ছেন, সেই সেন্টেন্স থেকে আপনি নাউনটাকে পড়ছেন, একটু গুরুত্ব দিয়ে শুনতে হবে এবং দেখতেও পাচ্ছেন হয়তো স্ক্রিনে, নাউনটাকে পড়বেন, ভার্বটাকে পড়বেন, অ্যাডভার্বটাকে ফোকাস করবেন এবং অ্যাজেক্টিভ। এই যে বিষয়গুলো, এই চারটা বিষয় যখন আপনি মনোযোগ দিয়ে পড়ছেন তখন আপনি সেটাকে বলছেন হচ্ছে স্কিমিং। তার মানে আমি একটা প্যারাগ্রাফ, একটা সেন্টেন্সের সবগুলো ওয়ার্ড না পড়ে নাউনটাকে পড়ছি সেন্টেন্সের বা সাবজেক্ট আমি বলবো, ভার্বটাকে পড়ছি, অ্যাডভার্ব পড়ছি এবং অ্যাডজেক্টিভ। আপনি যখন কোন একটা সেন্টেন্সের সাবজেক্ট ইটসেলফ
অ্যাডভার্ব এন্ড অ্যাডজেক্টিভ জেনে যান, দ্যাট মিন্স আপনি ওই সেন্টেন্সের পুরো অংশটুকু জেনে যাচ্ছেন। এটাকে বলছে আপনার স্কিমিং। এন্ড রিডিং হচ্ছে যখন আপনি এই রকম করে ভাষা ভাষা পড়ে বুঝতে পারছেন না, ইন দ্যাট কেস ফুল স্টপ টু ফুল স্টপ প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে আপনি পড়ছেন, হুইচ ইজ কল্ড ডিটেইলড রিডিং। সো আপনার সবগুলা স্কিলের কম্বিনেশনেই আসলে হেডিং ম্যাচিং এর একটা সঠিক আনসার এনে দিতে পারে। সো নাও লেটস গো ডিপ ইনটু দা ডিসকাশন। এবার আমাদের কি করতে হবে, আমি যখন হেডিং ম্যাচিং করছি তখন আমাদের একটা জিনিস খুব গুরুত্ব দিয়ে করতে হবে, সেটা হচ্ছে ইনস্ট্রাকশনটা পড়া। আমাদের বেশিরভাগ স্টুডেন্ট যেটা করে, যেহেতু হেডিং ম্যাচিং এর আনসার করতে যায়, সো হেডিং ম্যাচিং এর আনসার গুলো আমরা নর্মালি গিয়ে দেখি যে হেডিং ম্যাচিং এর কোশ্চেন গুলো হয় কি, আমি এর আগেও বললাম যে প্যারাগ্রাফ এ, তারপরে প্যারাগ্রাফ বি বা প্যারাগ্রাফ সি, এইরকম আমরা অভ্যস্ত, এইভাবে আমরা প্যারাগ্রাফ গুলো পড়ে পড়ে অভ্যস্ত, বা এইভাবে হেডিং ম্যাচিং করে অভ্যস্ত। কিন্তু আপনারা অনেক সময় দেখবেন এরকম হয় যে এটা আমরা ধরলেন 1 নাম্বার কোয়েশ্চেন বললাম, এটাকে 2 নাম্বার কোয়েশ্চেন বললাম, 3 নাম্বার কোয়েশ্চেনে বলা হচ্ছে প্যারাগ্রাফ প্যারাগ্রাফ সি, এরকম বলা হলো। সো 1 2 3 ইকুয়ালস টু প্যারাগ্রাফ এ, প্যারাগ্রাফ বি এন্ড প্যারাগ্রাফ সি। এইটাতে আমরা অভ্যস্ত হয়ে থাকি যে আমরা ভাবি যে প্রথম প্যারাগ্রাফ থেকে শুরু হবে। কিন্তু ইন সাম কেসেস আপনারা হয়তো এটাও দেখেছেন যে কোনো একটা পার্টিকুলার প্যাসেজের জন্য হেডিং ম্যাচিং এর কোশ্চেনটা শুরু হয়েছে, 1 নাম্বার কোশ্চেনটা শুরু হয়েছে প্যারাগ্রাফ প্যারাগ্রাফ বি থেকে। সো আপনার প্রথম কোশ্চেনটা প্যারাগ্রাফ বি, এবং আপনি কি করছেন, ডিপেন্ডিং অন ইনটিউশন আপনি প্যারাগ্রাফ এ পড়া শুরু করেছেন, এবং প্যারাগ্রাফ এ পড়ে আসলে কি আপনি প্যারাগ্রাফের বি আনসার করতে পারবেন? আপনি করতে পারবেন না, তারপর আপনি একটা আনসার করে আসবেন, একটা ভুল আনসার হবে। এই জন্য ইনস্ট্রাকশনটা পড়া জরুরি যে আপনার কত নাম্বার প্যারাগ্রাফ থেকে হেডিং এর আনসারটা শুরু হয়েছে। সেটা হতে পারে এ নাম্বার থেকে শুরু হয়েছে, অথবা বি থেকে শুরু হয়েছে, অথবা এ বি দুইটাই আছে, সি নাম্বার প্যারাগ্রাফ থেকে কোনো হেডিং এর আনসার করতে হবে না, অর্থাৎ কোশ্চেন নাই, হয়তো প্যারাগ্রাফ ডি আছে। সো প্রত্যেকটা ক্ষেত্রে আমি বলবো যখন আপনি রিডিং এর কোশ্চেন ডিল করছেন বা রিডিং পরীক্ষা দিচ্ছেন, তখন প্রত্যেকটা কোশ্চেন টাইপ, সেটা আপনার যত পরিচিত কোশ্চেন টাইপ হোক না কেন, আপনি সবসময় ইনস্ট্রাকশনটা ফলো করবেন, ইনস্ট্রাকশনটা পড়ে নেবেন, ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ে দেন ইউ গো টু ইউর মেইন জব, তার মানে আনসার করাটা। এবং আমরা বলেছিলাম স্ক্যান করার দরকার হতে পারে। আপনি কি করতে পারেন যে কিছু কিছু ক্ষেত্রে, যদিও আমি পার্সোনালি এটাকে ফলো করি না, বাট দেয়ার মে বি সামওয়ান হু ক্যান ফলো দিস স্ট্র্যাটেজি অ্যাজ ওয়েল। সেটা কি, হেডিংটা আপনি পড়ে নিতে পারেন একবার, হেডিং হলো 8 10টা হেডিং আছে, একবার পড়ে নিতে পারেন, জাস্ট একটা ওভারভিউ আপনি নিলেন, ওখান থেকে একটা ওভারঅল আইডিয়া নিলেন। দেন আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে আইডেন্টিফাই কিওয়ার্ডস। আপনি যখন কোনো একটা হেডিং পড়ছেন, হেডিং এর কিওয়ার্ডস গুলা দাগাবেন। কিওয়ার্ডস বলতে আমরা কাকে বোঝাচ্ছি, কিওয়ার্ডস বলতে আমরা ভার্ব কে বোঝাচ্ছি, আমরা বোঝাচ্ছি অ্যাডভার্ব, কোনো অ্যাডজেক্টিভ, যদি কোনো নাম্বার থাকে সেইগুলাকে বোঝাচ্ছি। প্রত্যেক হেডিং থেকে আপনি এটা পড়বেন, এন্ড দেন স্ক্যান ফর দ্যাট ইন দা প্যারাগ্রাফ, অন দ্য প্যারাগ্রাফস, প্যারাগ্রাফ গুলোতে গিয়ে এটা করবেন। তারপরে আপনার কাজ হবে প্যারাগ্রাফটা পড়া এবং মেইন আর্গুমেন্টটাকে সেখান থেকে খুঁজে বের করা। আপনি প্যারাগ্রাফটা প্রপারলি পড়বেন, পড়ে মেইন আর্গুমেন্টটা বোঝার চেষ্টা করবেন, এবং দেন ইউ হ্যাভ টু ম্যাচ দ্য হেডিং অর কারেক্ট হেডিং। এইটা হচ্ছে আপনার কাজ। তাহলে আমরা কি দেখতে পেলাম, আমাদের কি করতে হবে, ইনস্ট্রাকশনটা পড়তে হবে হেডিং এ ভালো করার জন্য, দেন আমাকে স্ক্যানিং করা শিখতে হবে, এবং স্ক্যান করে আমি প্রপারলি কি করব, ওভারভিউ, ওভারঅল আইডিয়াটা নেওয়ার চেষ্টা করব, কার ওই হেডিং এর কি কি তথ্য আছে সেখান থেকে। দেন আমি প্রত্যেকটা হেডিং থেকে কিওয়ার্ড গুলা মার্ক করব, তারপর আমি প্যারাগ্রাফে যাব, প্যারাগ্রাফটা পড়বো, এরপর আমি ম্যাচ করব কার সাথে, প্রপার হেডিং এর সাথে, প্যারাগ্রাফ থেকে যা পেলাম। So this is what you should do for answering heading matching question. এবার এই যে তথ্যগুলা, এই তথ্যগুলা নর্মালি আমরা সবাই জানি, আমাদের খুব একটা প্রবলেম হয় না এখানে। বাট যেই জায়গাটাতে আমাদের প্রবলেম হয়ে থাকে, আমরা যে জায়গাটাতে ল্যাগ করি, সেইটা খুব ভালোভাবে জানা দরকার, এবং সেটা কি। ওকে, সো এট দিস পয়েন্ট আমি বলবো যে কেউ কি আমাকে এই মুহূর্তে প্রপারলি দেখতে পাচ্ছেন আর শুনতে পাচ্ছেন? I don't know whether you can watch me or listen to me carefully. So just আমি একটু দেখবো whether I'm live properly or not. Yes, I'm live.
সো যারা দেখছেন, কাজী রাশেদ বলেছেন হ্যালো স্যার। হ্যালো স্যার। আহসান শিকদার হ্যালো স্যার। আহসান জি স্যার। আচ্ছা, এই মুহূর্তে আমাদেরকে কে দেখছেন এবং আমাদের হোয়াট শুড আই সে, লাইফটাকে আপনাদের ফ্রুটফুল মনে হচ্ছে কিনা? সো দেখেন, আমি যেটা বলছিলাম যে এই যে কথাগুলা বললাম, এটা মোটামুটি আমরা সবাই জানি, এইগুলা নিয়ে তেমন কোনো আলাদা আলোচনা হলো না। সো আমি আপনাদেরকে এইবার কিছু ইনসাইটস দেওয়ার চেষ্টা করব, যেই ইনসাইটস গুলো আপনারা নর্মালি কোনো টিচারের কাছ থেকে পান না বলে আমার ধারণা। সেটা কি দেখেন, আমরা যখন হেডিং ম্যাচিং করছি বা হেডিং ম্যাচিং সলভ করতে যাচ্ছি, তখন আমাদের আসলে কি করতে হয়? আমাদেরকে পড়তে হয় একটা প্যারাগ্রাফ। আমরা একটা প্যারাগ্রাফ পড়ি। সো এই যে প্যারাগ্রাফটা আমরা পড়ছি, এই প্যারাগ্রাফটা পড়ে আমরা আসলে কি করি? আমরা বোঝার চেষ্টা করি যে হোয়াট ইট অ্যাকচুয়ালি সেজ, মানে এখানে কি বলা হচ্ছে সেটা আমরা বোঝার চেষ্টা করি। এবার আমার একটা কোয়েশ্চেন আপনাদের কাছে, যে একটা প্যারাগ্রাফে আসলে কি থাকে? আপনি তো হেডিং এর আনসার করতে চাচ্ছেন, হেডিং ম্যাচিং এর আনসার করতে চাচ্ছেন, কিন্তু ইফ ইউ ডোন্ট নো what exactly a paragraph contains, then you are not going to answer the question properly or correctly. So আপনাদের জন্য আমার কোয়েশ্চেনটা হচ্ছে, একটা প্যারাগ্রাফে আমরা আসলে কি পাই, বা একটা প্যারাগ্রাফে আমাদের কি নিয়ে আলোচনা করা হয়? সো যারা আমাকে শুনতে পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন, তাদেরকে আমি বলবো, তাদের জন্য আমার ইয়েটা হচ্ছে যে আপনি যখন কোন একটা প্যারাগ্রাফ পড়ছেন, প্যারাগ্রাফ আসলে কি করে? একটা আইডিয়াকে তুলে ধরে। তার মানে একটা প্যারাগ্রাফ মানে একটা আইডিয়া। গট মাই পয়েন্ট? আমি যখন একটা প্যারাগ্রাফ পড়ছি, আমি বেসিক্যালি একটা আইডিয়াকে ডিল করছি। সো বিলিভ ইট অর নট, একটা প্যারাগ্রাফে আসলে একটা আইডিয়াই থাকে। সো আপনি একটা আইডিয়া যখন পেয়ে গেলেন, নাও মাই কোয়েশ্চেন ইজ, আচ্ছা বলেন তো, একটা আইডিয়াতে আসলে কতগুলা ইনফরমেশন থাকে, বা একটা আইডিয়াকে একটা সেন্টেন্সে প্রকাশ করা হয় নাকি একাধিক সেন্টেন্সেও প্রকাশ করা হতে পারে? সো আমরা যেটা নর্মালি দেখি, সেটা হচ্ছে আমাদের বেশিরভাগ স্টুডেন্টের এই ধারণাটাই নাই যে হাউ টু রাইট আ প্যারাগ্রাফ, বা একটা প্যারাগ্রাফে আসলে কি থাকে। একটা পার্টিকুলার প্যারাগ্রাফ একটা পার্টিকুলার আইডিয়াকে সবসময় ধারণ করে বা সেইটাকে নিয়ে কথা বলে। সো আমি যখন একটা প্যারাগ্রাফ পড়ছি, তখন আমি একটা আইডিয়াকেই পাচ্ছি। নাও এই যে একটা আইডিয়া আমি পেয়ে গেলাম, এই একটা আইডিয়া মানে কিন্তু অনেকগুলা ইনফরমেশন। একটা প্যারাগ্রাফ মানে অনেকগুলা, বা একটা আইডিয়া মানে অনেকগুলা ইনফরমেশন। এর মধ্যে কিছু ইনফরমেশন আপনার কাজে লাগবে, কিছু ইনফরমেশন আপনার কাজে লাগবে না। এন্ড দ্যাটস দ্য থিং ইউ হ্যাভ টু ওয়ার্ক অন ইন সলভিং দিস পার্টিকুলার কোয়েশ্চেন টাইপ। সো ইনফরমেশন পাচ্ছি একটা আইডিয়াকে ডেভেলপ করার জন্য, বা একটা আইডিয়াকে ব্যাখ্যা করার জন্য আমরা অনেকগুলা ইনফরমেশন পাই। এখন এই যে একাধিক ইনফরমেশন পাচ্ছি, সেই ইনফরমেশন সবগুলা কি আমার জন্য গুরুত্বপূর্ণ, নাকি কিছু কিছু ইনফরমেশন গুরুত্বপূর্ণ? এইখানে এসে আমাদের যে প্রবলেমটা হয়, আমরা আসলে এইখানে এসেই হারিয়ে যাই। উই গেট স্টাক এন্ড উই ইমার্স ইনটু দ্য ওয়ার্ল্ড অফ ইনফরমেশন। সো যদি অনেক বেশি ইনফরমেশন থাকে, আমরা আসলে বুঝতে পারি না যে কোন ইনফরমেশনটা আমার জন্য জরুরি। সো আমরা যেটা বুঝলাম, যে একটা প্যারাগ্রাফ মানে একটা আইডিয়া, এবং সেই আইডিয়াটাকে ডেভেলপ করার জন্য একাধিক ইনফরমেশন দেওয়া হয়। নাও এই ইনফরমেশনটা আসলে কিভাবে আসে, বা এই ইনফরমেশনটাকে আমরা কিভাবে সেগ্রিগেট করতে পারি, সো দ্যাট উই ক্যান ফাইন্ড আওয়ার আনসার ইন আ মাচ ইজিয়ার ওয়ে। এখন দেখেন, এই যে ইনফরমেশন গুলা আমরা যখন পাচ্ছি, বা আমরা ইনফরমেশন গুলো একটা প্যারাগ্রাফে দেখতে পাচ্ছি, এই ব্যাপারটাকে বিভিন্ন ভাবে প্রেজেন্ট করা হয়। বাট আমরা আইএলটিএস স্টুডিওতে একটা বিষয় নিয়ে কাজ করি সবসময়, হাউ টু রাইট আ প্যারাগ্রাফ। একটা প্যারাগ্রাফ কিভাবে লেখা হয়। এখন এই কথা বলার আগে আমি একটা কোয়েশ্চেন আপনাদের জন্য রেখে দিতে চাই। সেই কোয়েশ্চেনটা হচ্ছে যে আপনারা আসলে বলেন তো, যে হেডিং ম্যাচিং এর আনসার আসলে কোথায় থাকে? তার মানে হেডিং এর লোকেশন, where is the answer found? আমি আপনাদের জন্য কোয়েশ্চেনটা করলাম কি, ওয়ার ইজ দ্য আনসার ফাউন্ড, কোথায় আনসারটা পাওয়া যায়? কার আনসার? হেডিং এর আনসার। এই ক্ষেত্রে বেশিরভাগ টিচার্স যারা আমাদের অনলাইন অফলাইনে পড়াচ্ছেন, তাদের একটা কমন বক্তব্য হচ্ছে, আপনি শেষের প্রথম সেন্টেন্সটা পড়েন আর লাস্ট সেন্টেন্সটা পড়েন, তাহলে আপনি আনসার পেয়ে যাবেন। হুইচ ইজ কমপ্লিটলি রং। আমি বলছি যে কোনো টিচার যদি আপনাকে বলে, বা আপনি যদি অনলাইনে কোনো ভিডিওতে দেখে থাকেন যে বলা হচ্ছে যে হেডিং এর আনসারের জন্য আপনি প্রথম সেন্টেন্স পড়েন বা প্রথম দুইটা সেন্টেন্স পড়েন, আর শেষের
সেন্টেন্সটা পড়েন, তাহলে আপনি হেডিং এর আনসার পেয়ে যাবেন। তার মানে আপনি বুঝে নেবেন যে এই টিচার আসলে প্রপারলি হেডিং এর ইনসাইটস জানেন এবং আপনাকে ভুল তথ্য দিচ্ছে। এখন তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে কি, যে আমি কোথায় আনসারটা পাবো? এই ক্ষেত্রে আমি বলবো যে একটা হেডিং এর আনসার আপনি কোথায় পাবেন, তার জন্য যে জিনিসটা বোঝা উচিত সেটা হচ্ছে যে হাউ টু রাইট আ প্যারাগ্রাফ, বা হোয়াট ইজ দ্য প্রসিজার অফ রাইটিং আ প্যারাগ্রাফ। এখন আপনারা বলতে পারেন যে স্যার আপনি হেডিং এর আনসার বা রিডিং নিয়ে কথা বলতে গিয়ে বলছেন যে কিভাবে প্যারাগ্রাফ লেখা হয় এটা আমাদের শিখতে হবে। হ্যাঁ, আমি বলছি শিখতে হবে। কেন শিখতে হবে? সো দ্যাট ইউ ক্যান আনসার দিস পার্টিকুলার কোয়েশ্চেনটা ইন আ প্রপার ওয়ে অ্যান্ড ইন আ মোর কারেক্ট ওয়ে। এখন দেখেন, আমরা নর্মালি যদি একটা স্ট্যান্ডার্ড প্যারাগ্রাফিং স্টাইল দেখি, তাহলে প্রথমে যেটা করা হয় সেটা হচ্ছে একটা টপিক সেন্টেন্স লেখা হয়। একটা টপিক সেন্টেন্স লেখা হয়, তারপর সেটাকে এক্সপ্লেন করা হয়। টপিক সেন্টেন্সটাকে এক্সপ্লেন করা হয়, এরপর এক্সাম্পল দেওয়া থাকে, তারপরে একটা রেজাল্ট। একটা প্যারাগ্রাফ লেখার অনেকগুলো নিয়মের মধ্যে এইটা একটা নিয়ম, বাট আমি এই মুহূর্তে যে এই নিয়মটা নিয়ে কথা বলছি বিকজ এইটা মোস্ট ওয়াইডলি ইউজড মেথড। সো টপিক সেন্টেন্স, ব্যাখ্যা, এক্সাম্পল, রেজাল্ট। এবার মনে রাখবেন যে আপনার হেডিং এর আনসার আপনি আসলে কোথায় পাবেন। খুবই ইম্পর্টেন্ট আলোচনা, যারা দেখছেন এবং পরবর্তীতে দেখবেন এটা নোট করে রাখবেন সুন্দর করে। সেটা হচ্ছে যে যখন আপনি কোনো হেডিং ম্যাচিং এর আনসার করতে যাচ্ছেন, then you have to know that your answer might be or should be found in টপিক সেন্টেন্স। আনসার কোথায় পাওয়া যাচ্ছে? টপিক সেন্টেন্সে আনসার পাওয়া যেতে পারে। আরেকটা ব্যাপার হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে আনসার থাকে হচ্ছে এক্সপ্লেনেশন সেন্টেন্সে। আর একটা ব্যাপার হচ্ছে এক্সাম্পল। খুবই গুরুত্বপূর্ণ এই আলোচনাটা, যে হেডিং এর আনসার যখন করবেন, যদি আপনি দেখেন যে কোনো একটা প্যারাগ্রাফে পার্টিকুলার একটা সেন্টেন্সে এক্সাম্পল দেওয়া হচ্ছে, তাহলে বুঝে নেবেন যে এইখানে কোনো আনসার নাই। এক্সাম্পলে কখনো কোনো আনসার থাকে না। আর একটা জায়গা কি থাকলো? রেজাল্ট। রেজাল্ট ইজ সামথিং যেখানে আপনার আনসারটা থাকবে। তাহলে আমি কি বিষয় নিয়ে কথা বলছি, যে হেডিং এর আনসার পাওয়ার জন্য আমরা নর্মালি কি করব, টপিক সেন্টেন্সকে প্রাধান্য দেবো। যে টপিক সেন্টেন্সটা খুবই ইম্পর্টেন্ট, বিকজ এইখানে আমার আনসারটা থাকবে। তারপরে হচ্ছে এক্সপ্লেনেশন, যেখানে ব্যাখ্যা করা হচ্ছে, ব্যাখ্যাটা অনেক সময় আনসারটা দিচ্ছে। এক্সাম্পল যদি পাওয়া যায় তাহলে সেখানে কোনো আনসার থাকবে না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, যদি কোনো একটা প্যারাগ্রাফে আপনি এক্সাম্পল দেখেন, তখন দেখবেন হেডিং এর যে লিস্ট অফ হেডিংস থাকে সেখানে ওই এক্সাম্পলের একটা সেন্টেন্স তুলে দেওয়া হচ্ছে। তো স্টুডেন্টরা কি করে, খুব ইজিলি এক্সাম্পলে যা দেখেছিল সেই একই রকম কথা লিস্ট অফ হেডিংস এ গিয়ে দেখে এবং ওইটাকে আনসার করে দেয়, এন্ড হুইচ ইজ টোটালি রং আনসার। এটা আপনারা জানতেন না। আই ক্যান গ্যারান্টি যে এটা আপনারা জানতেন না, যে এক্সাম্পলে কখনো আনসার থাকে না। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে রেজাল্টে আনসার থাকে। তাহলে এখন পয়েন্ট হচ্ছে যে আমার কোনটা টপিক সেন্টেন্স, কোনটা এক্সপ্লেনেশন, কোনটা রেজাল্ট, এই ব্যাপারটা প্রপারলি বুঝতে হবে। যদি এটা বুঝতে না পারেন তাহলে আপনি আনসার প্রপারলি করতে পারবেন না, অর্থাৎ সঠিক আনসার আপনি করতে পারবেন না। তবে এই ক্ষেত্রে আমি একটু বলে রাখি যে টপিক সেন্টেন্স নর্মালি ফার্স্ট সেন্টেন্স হয়, প্রথম সেন্টেন্সটা টপিক সেন্টেন্স হতে পারে। সেই ক্ষেত্রে এই ব্যাপারটা কিছুটা হলো। তার মানে আপনার যে আইএলটিএস গুলো আপনাকে বলছে যে প্রথম সেন্টেন্সে আনসার থাকে, দিস ইজ সামটাইমস ট্রু। সব সময় না, সবসময় টপিক সেন্টেন্স সবসময় প্রথম সেন্টেন্সও হয় না। এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, অনেক টিচারই এটা জানে না যে টপিক সেন্টেন্স সবসময় আবার প্রথম সেন্টেন্স না, টপিক সেন্টেন্সটা একটু পরে গিয়েও থাকে। এরপরে এক্সপ্লেনেশন, তার মানে আপনি প্রথম সেন্টেন্স বা দ্বিতীয় সেন্টেন্সে যেমন আনসার পেতে পারেন, আপনি সেকেন্ড বা থার্ড সেন্টেন্সে গিয়েও আনসারটা পেতে পারেন। আবার লাস্টের সেন্টেন্স বা লাস্টের দুইটা বা তিনটা সেন্টেন্সে গিয়েও আনসার হতে পারে। বাট মাই পয়েন্ট ইজ, আপনি যে কানার মতো একটা টিপ শিখলেন, সেটা হচ্ছে কি প্রথম সেন্টেন্স আর লাস্ট সেন্টেন্স আনসার থাকবে। এটার উপর বেস করে যদি আপনি হেডিং এর আনসার করতে চান, আপনি কোনোদিন হেডিং এর আনসার সবগুলা করতে পারবেন না, কারেক্ট আনসার করতে পারবেন না। আপনি সবসময় একটা দুইটা কারেক্ট আনসার করতে পারবেন। আপনাকে জানতে হবে, একটা প্যারাগ্রাফ যখন আপনি পড়ছেন তখন প্যারাগ্রাফটা থেকে টপিক সেন্টেন্সটা খুঁজে বের করার ক্ষমতা তৈরি করতে হবে, এক্সপ্লেনেশন সেন্টেন্স কোনটা সেটা বোঝার ক্ষমতা তৈরি করতে হবে, কোনটা এক্সাম্পলের সেন্টেন্স সেটা খুঁজে বের করার চেষ্টা করতে হবে। এবং এটা খুঁজে বের করতে পারলে আপনি বুঝবেন যে এখান থেকে একটা ট্র্যাপ আসতে পারে, সেই ট্র্যাপে কোনো আনসার থাকবে না, বাট রেজাল্টে আপনি একটা আনসার পাবেন। এই কথাগুলা মাথায় ঢুকিয়ে নেন। এবং যদি আপনি এটা প্রপারলি বুঝে ফেলতে পারেন, এভাবে যদি 8 থেকে 10টা হেডিং ম্যাচিং এর প্যাসেজ আপনি সলভ করেন, দেন আপনি একটা ক্লিয়ার আইডিয়া পাবেন কিভাবে হেডিং ম্যাচিং আনসার করতে হয়। এবং আমি শুরু থেকে একটা কথা বলেছিলাম যে হেডিং ম্যাচিং এমন একটা কোয়েশ্চেন টাইপ যেখানে আপনি আনসার ভুল করতে পারবেন না। ইয়েস, আনসার ভুল করতে পারবেন না কখন? যখন আপনি একটা প্যারাগ্রাফ থেকে এই বিষয়গুলা
বুঝে ফেলতে পারে যে কোনটা টপিক সেন্টেন্স, কোনটা এক্সপ্লেনেশন, কোনটা রেজাল্ট এবং কোনটা এক্সাম্পল। যদি এটা বুঝে ফেলেন তাহলে আপনার জন্য ভুল আনসার করাটা আসলেই অসম্ভব। ওকে, এবং এইটা যদি আরো প্র্যাকটিক্যালি বুঝতে চান তাহলে আমি বলবো চলে আসুন আমাদের সেন্টারে আয়াস স্টুডিওতে। এখানে আমাদের ক্লাসেস গুলো জয়েন করতে পারেন এবং আমাদের ওয়ার্কশপ জয়েন করতে পারেন, যে ওয়ার্কশপের লিংক আমি আমাদের ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। যারা ওয়ার্কশপে জয়েন করতে চান অবশ্যই তারা রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করবেন এবং আমরা আপনাকে জানাবো যে কবে আমাদের ওয়ার্কশপটা হচ্ছে। ওকে, নাও অনেক তো আলোচনা হলো, এবার দেখেন আমরা একটা প্যারাগ্রাফ দেখি, একটা এক্সাম্পল দেখি যে কিভাবে আমরা আনসারটা করবো। সো দেখেন আমরা এখানে একটা প্যারাগ্রাফ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কি প্যারাগ্রাফ 1। প্যারাগ্রাফ 1-এ কি বলা হচ্ছে সেটা আলোচনার পরে আসবো। তারপর আমরা একটু দেখি এখানে কি আছে। হেডিংস, হেডিংস আছে 5টা এবং আমাদের প্যারাগ্রাফ 1-এ আমরা দেখতে পাচ্ছি 4টা 5টা লাইনের একটা প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফটা আমরা আমাদের মতো করে তৈরি করে নিয়েছি সো দ্যাট আমরা একটু ডিফারেন্ট টেস্ট আপনাদের জন্য প্রোভাইড করতে পারি। এখন বিষয়টা হচ্ছে যে আমাদের আসলে স্ট্র্যাটেজি কি হবে, আমাদের স্ট্র্যাটেজিক পয়েন্টটা আসলে কেমন হওয়া উচিত। সি, আমরা যেটা করতে পারি, আমাদের যে হেডিং আছে, লিস্ট অফ হেডিংস আছে, সেই লিস্ট অফ হেডিংসটা পড়ে আমি সেখান থেকে কিওয়ার্ড গুলা মার্ক করে নিতে পারি, অর্থাৎ জিস্ট গুলা বুঝে নিতে পারি। এটা করা যেতে পারে, এটা একটা ভালো পদ্ধতি, এটা আপনি করতে পারেন। অথবা আপনি কি করতে পারেন, first go to the paragraph, first paragraph, then read the paragraph and try to understand what is said in this paragraph and then try to match your idea with the list of headings. So আমি যদি প্রথম প্যারাগ্রাফটা যদি পড়ার চেষ্টা করি, সেখানে কি বলা হচ্ছে, the history of chocolate can be traced back to ancient Mesoamerica where the cocoa bean was used to make a bitter drink. তাহলে আমি যখন এই প্যারাগ্রাফটা ফার্স্ট সেন্টেন্সটা পড়ছি তখন আমার কাজ হচ্ছে এই সেন্টেন্সে আসলে কি বলা হচ্ছে। আচ্ছা, আপনারা যারা আমার এই লাইভটা দেখছেন তাদের জন্য আমি বলবো যে শেষ পর্যন্ত লাইভটা দেখুন। আমি শেষে হেডিং ম্যাচিং সলভ করার একটা খুবই সুন্দর টিপ অ্যান্ড ট্রিক শেয়ার করব, যাতে করে আপনি একটু সহজে আনসারটা করতে পারেন। ওকে, তার জন্য শেষ পর্যন্ত দেখতে হবে। সো আমি প্রথম যে সেন্টেন্সটা বললাম সেখানে কি বলা হলো, দ্য হিস্ট্রি অফ চকোলেট। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কি নিয়ে কথা বলা হচ্ছে, চকোলেটের হিস্ট্রি নিয়ে কথা বলা হচ্ছে। তারপরে এই হিস্ট্রিটা কোথায়, ট্রেসড ব্যাক টু অ্যানশিয়েন্ট মেসোআমেরিকা। তাহলে এইটা চকোলেটের হিস্ট্রিটা কোথায় শুরু হয়েছিল, অ্যানশিয়েন্ট মেসোআমেরিকাতে শুরু হয়েছিল। সেখানে কি করা হতো, ওয়ার দ্য কোকোয়া বিন ওয়াজ ইউজড টু মেক আ বিটার ড্রিঙ্ক। তার মানে এখানে আরেকটা টার্ম পেলাম, কোকোয়া বিন কি করতো, এটা দিয়ে তৈরি করা হতো একটা বিটার ড্রিঙ্ক। এটা হচ্ছে আমাদের কয়েক ফার্স্ট সেন্টেন্স থেকে তথ্য। তারপরে বলা হচ্ছে দ্য অ্যাজটেক্স, এইখানে একটা নতুন টার্ম পেলাম, হু ওয়ার দ্য ডমিনেন্ট সিভিলাইজেশন ইন মেসোআমেরিকা এট দ্য টাইম। তাহলে এইখানে আর একটা জাতির কথা পাচ্ছি, এটা একটা সিভিলাইজেশন, সিভিলাইজেশনকে আমরা জাতির কথা বলতে পারি। ওই সময়ের সিভিলাইজেশন ছিল, তারা কি করতো, বিলিভড দ্যাট চকোলেট ওয়াজ আ গিফট ফ্রম দ্য গডস। তাহলে আমরা আগে পেয়েছিলাম একটা জায়গার নাম, সেটা হচ্ছে মেসোআমেরিকা। সেই মেসোআমেরিকাতে একটা জাতি আছে, তার নাম কি, অ্যাজটেক্স। এবং আমরা দেখলাম মেসোআমেরিকাতে কি ছিল, চকোলেটের হিস্ট্রি ওটার সাথে জড়িত এবং সেখানে কোকোয়া বিন দিয়ে কি তৈরি করা হতো, ড্রিঙ্ক তৈরি করা হতো। এরপরে কি বলা হলো, এই যে অ্যাজটেক জাতি, তারা বিশ্বাস করতো যে চকলেট আসলে সৃষ্টিকর্তা থেকে একটা গিফট। তারপরে বলা হচ্ছে দে ইউজড ইট ইন রিলিজিয়াস সেরেমনিজ অ্যান্ড অ্যাজ আ কারেন্সি। এরপরে বলা হলো যে এটা রিলিজিয়াস সেরেমনিতে ব্যবহার করা হতো এবং কারেন্সিতে ব্যবহার করা হতো। আচ্ছা, এখন যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদের কাছে মনে হচ্ছে যে এখানে তো অনেকগুলা আইডিয়া দেয়া হলো, তাহলে আমি আসলে কোনটাকে আমার এই প্যারাগ্রাফের হেডিং হিসেবে নিব। প্যারাগ্রাফের হেডিং হিসেবে আসলে কাকে নেব, প্যারাগ্রাফের হেডিং কেমন হবে, যে যেই কথাটা পুরো প্যারাগ্রাফকে জাস্টিফাই করে, এরকম একটা ব্যাপার। তাহলে আমরা একটু দেখি যে প্যারাগ্রাফে আসলে কি বলা হলো। প্রথমে প্যারাগ্রাফে বলা হলো হিস্ট্রি অফ চকোলেট। আমি চকোলেট বানালে ভুল লিখতেছি, হিস্ট্রি অফ চকোলেট একটা নিয়ে কথা বলা হলো। তারপরে সরি অ্যাজটেক্সদের কথা বলা হলো।
তারা কি বিশ্বাস করতো? তারা বিশ্বাস করতো যে চকোলেট হচ্ছে গিফট অফ গড, এটা তাদের বিশ্বাস ছিল। তারপরে এটা কি করা হতো, রিলিজিয়াস রিলিজিয়ানে ব্যবহার করা হতো, রিলিজিয়াস সেরেমনিতে ব্যবহার করা হতো। আরেকটা ছিল হচ্ছে কারেন্সি। সো এই হচ্ছে আমাদের তিনটা তথ্য। সো দেখেন, এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে আমরা যখন একটা প্যারাগ্রাফ করছি সেই প্যারাগ্রাফের আইডিয়া গুলোকে আমরা এভাবে বুঝতে আলাদা করতে পারছি কিনা। সো এটাও একটা গুরুত্বপূর্ণ স্কিল। আপনি যদি আইডিয়া গুলোকে আলাদা করতে না পারেন তাহলে কিন্তু আপনি ভালোভাবে আনসার করতে পারবেন না। সো আমরা দেখি যে এই আইডিয়া গুলো পেলাম কি, হিস্ট্রি অফ চকোলেট, আর একটা কি অ্যাজটেক্স গিফট অফ গড, ওটা ওরা মনে করতে এটা হচ্ছে গডের গিফট, আর একটা হচ্ছে এটা রিলিজিয়ান এন্ড কারেন্সি হিসেবে ব্যবহার করা হতো। এরপরে আমরা হেডিং এ চলে যাব। হেডিং এ গিয়ে দেখবো যে এই তথ্যগুলোর সাথে কোনটা ম্যাচ করে। সো খুবই গুরুত্বপূর্ণ এই আলোচনাটা। আমরা প্রথম যে হেডিংটা দেখছি সেখানে বলা হচ্ছে দ্য পপুলারিটি অফ চকলেট টুডে। সো এইখানে টুডে নিয়ে আলোচনা নাই, পপুলারিটি নিয়েও আলোচনা নাই, তাহলে এটা আমার হেডিং এর আনসার হতে পারে না। তারপরে বলা হচ্ছে দ্য অরিজিনস অফ চকোলেট। অরিজিনস অফ চকোলেট, চকোলেট কথাটা কিন্তু আমাদের কোথায় ছিল? আমাদের প্যারাগ্রাফের ফার্স্ট সেন্টেন্সে ছিল। আর কি দেখেছিলাম, হিস্ট্রি কথাটা ছিল। আচ্ছা, অরিজিনের সাথে হিস্ট্রি কথাটাকে কি আমরা ম্যাচ করতে পারি? অরিজিনের সাথে কি হিস্ট্রিকে ম্যাচ করা যায়? দেখেন, আমরা অরিজিনের সাথে হিস্ট্রিটাকে ম্যাচ করতে পারি। আর অরিজিন কি? অরিজিন ব্যাপারটা হচ্ছে যে এর মূলটা কোথায়। তাহলে আমরা যখন সেন্টেন্সটা পড়েছিলাম তখন দেখেছিলাম দ্য হিস্ট্রি অফ চকোলেট ক্যান বি ট্রেসড ব্যাক টু অ্যানশিয়েন্ট মেসোআমেরিকা। সেটা কোথায় পাওয়া গিয়েছিল বা এটার কোথায় দেখা গিয়েছিল, ট্রেস করা গিয়েছিল কোথায়, ট্রেস করা চিহ্নিত করা গিয়েছিল কোথায়, অ্যানশিয়েন্ট মেসোআমেরিকাতে। তাহলে এইরকম একটা তথ্য আমরা এখানে পাচ্ছি যে যেহেতু অ্যানশিয়েন্ট হিস্ট্রি কথাটা আছে তার সাথে অরিজিন কথাটা যায়, বা এখানে অ্যানশিয়েন্ট ট্রেসড ব্যাক টু অ্যানশিয়েন্ট মেসোআমেরিকা এই কথাটার সাথে যায়, তাহলে আমরা এটাকে একটা আনসার হিসেবে ধরতে পারি। সো আমার কাছে আনসার এটা মনে হচ্ছে। আচ্ছা, তারপরে আমরা একটু দেখবো যে বাকিগুলা হতে পারে কিনা। দ্য ইন্ট্রোডাকশন অফ চকোলেট টু ইউরোপ। ইউরোপে চকলেটের ইন্ট্রোডাকশন, তো আমরা এই প্যারাগ্রাফে কি ইউরোপ পেয়েছি? না, এই প্যারাগ্রাফে মেসোআমেরিকা নিয়ে কথা বলেছে, আমেরিকা নিয়ে কথা বলেছে, ইউরোপ নাই, তাহলে এটা আনসার হতে পারে না। দ্য অ্যাজটেক্স বিলিভ ইন চকোলেট। দ্য অ্যাজটেক্স বিলিভ ইন চকোলেট, চকলেট নিয়ে অ্যাজটেক্সদের বিশ্বাস। আমরা এইরকম একটা বিশ্বাস কি পেয়েছিলাম যে এই যে এখানে বলেছিল যে অ্যাজটেক্স দা who were the dominant civilization in Mesoamerica at that time believed that chocolate was a gift from the gods। তাহলে এই কথার সাথে কি ম্যাচ করে দ্য অ্যাজটেক্স বিলিভ ইন চকোলেট? এইটাও কিন্তু মোটামুটি ম্যাচ করার মতো। আপনারা যখন পরীক্ষা দিতে যাবেন পরীক্ষায় কিন্তু আপনার এই আনসারটা মনে হতেই পারে, আপনার কাছে আনসার মনে হতে পারে বি, এবং কারো কারো কাছে আনসার মনে হতে পারে ডি। তারপরে কি ছিল, ই নাম্বারটা একটু দেখবো, দ্য গ্লোবাল চকোলেট মার্কেট। এখানে গ্লোবাল চকোলেট মার্কেট নিয়ে আসলে কথা বলা হয়নি, মার্কেটটা কেমন সেটা নিয়ে কথা বলা হয়নি। এখন যে প্রবলেমটা তৈরি হলো, এই প্রবলেমটা আপনারা যখন হেডিং এসে সলভ করবেন আপনাদেরও হবে। সেটা কি, যে আপনার কাছে দুইটা আনসার মনে হচ্ছে, যে অরিজিনস অফ চকোলেটও আনসার মনে হচ্ছে, দ্য অ্যাজটেক্স বিলিভ ইন চকোলেট এটাও আনসার মনে হচ্ছে। এখন পয়েন্ট হচ্ছে যে আসলে এই দুইটার মধ্যে কোনটা বেশি স্ট্রং অপিনিয়ন, বা কোনটাকে দিয়ে আমি পুরো প্যারাগ্রাফটাকে আলোচনা করতে পারি। এখন বিষয়টা হচ্ছে, আমরা বলেছিলাম যে আনসার কোথায় থাকে, এটা একটা দেখার বিষয়। আমরা বলেছিলাম আনসার থাকে টপিক সেন্টেন্সে, আমরা বলেছিলাম আনসার থাকে এক্সপ্লেনেশনে, আমরা বলেছিলাম আনসার থাকে রেজাল্টে। আর একটা জায়গায় আনসার থাকে না, সেটা কি? সেটা সেটা হচ্ছে এক্সাম্পল। আচ্ছা, একটু আমাকে বলেন যে যখন আমরা এই বিষয়টা নিয়ে কথা বলছি, অ্যাজটেক কে নিয়ে কথা বলছি, অ্যাজটেক বিষয়টা কি কোনো একটা এক্সাম্পল কে বোঝাচ্ছে, অর ইট ইজ অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টেড ইন দ্য হোল প্যারাগ্রাফ? এইটা খুব বোঝার ব্যাপার। আপনি যদি এই জায়গাটুকু ক্লিয়ার হতে পারেন তাহলে আমি বলবো যে আপনার জন্য হেডিং ম্যাচিং খুব ইজি হয়ে যাবে, এরপর থেকে ইজি হয়ে যাবে। সো দেখেন, আমরা যেটা দেখতে পাচ্ছি যে এইখানে অ্যাজটেকের কথাটা আসছে কি হিসেবে, এটা কি কোনো এক্সাম্পল হিসেবে আসছে, চকোলেটের এক্সাম্পল হিসেবে আসছে? যদি আপনি বলেন হ্যাঁ এটা একটা এক্সাম্পল, বা এটা যদি আমি এক্সাম্পল কথাটাকে সরাসরি টার্ম নাও করতে পারি, তাহলে একটা জিনিস কি আমরা বলতে পারি যে এই কথাটা
আসলে ওই প্যারাগ্রাফের আলোচনার মধ্যে একটা সেন্টেন্স হিসেবে ছিল, কিন্তু এই পার্টিকুলার সেন্টেন্সটা পুরো প্যারাগ্রাফটাকে জাস্টিফাই করে না। কেন করে না দেখেন, আমরা যদি বলি অ্যাজটেকের বিলিফ, তাহলে এই পুরো প্যারাগ্রাফ কি অ্যাজটেকের বিলিফ নিয়ে কথা বলা হচ্ছে? না, প্যারাগ্রাফে অ্যাজটেকের বিলিফ নিয়ে কথা বলা হচ্ছে না, বরং এখানে আহ চকোলেটটা কোত্থেকে এসেছে, এর মধ্যে অ্যাজটেকরা এটা নিয়ে কি ভাবতো, এবং এটা কোথায় কিভাবে ব্যবহৃত হতো, এইগুলো নিয়ে কথা বলছে। সো আমার পয়েন্ট অফ ভিউ থেকে হয় যেটা, সেটা হচ্ছে বিলিফের অংশটুকু, সেটা হচ্ছে একটা এক্সাম্পল কিছু বোঝাতে গিয়ে এটাকে আনা হয়েছে। সো যেহেতু এক্সাম্পল, তাহলে কখনো কি হয় না, আনসার হয় না, হেডিং এর আনসার হয় না। এই জন্য ডি নাম্বারটা আনসার না হয়ে আনসার হবে দা অরিজিনস অফ চকলেট। সো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড ইট। সে যদি এটুকু বুঝে থাকেন, তাহলে আমি বলবো যে আপনারা অবশ্যই হেডিংটা, হেডিং এর আনসার আরো প্রপারলি করতে পারবেন। আচ্ছা, এরপরে আমরা আর একটা প্যারাগ্রাফ দেখার চেষ্টা করব। সেই প্যারাগ্রাফটাতে কি বলা হচ্ছে? প্যারাগ্রাফ, আমরা যদি 2 নম্বর প্যারাগ্রাফ দেখি, স্প্যানিশ কনকুইস্টেডার্স ব্রট চকোলেট টু ইউরোপ। কি করলো স্প্যানিশরা? এরা কি করছে? ব্রট চকোলেট টু দা ইউরোপ, ইউরোপে চকোলেটটাকে নিয়ে এসেছে। একটা সময় এরা নিয়ে এসেছে, ওয়ার যেখানে ইট কুইকলি বিকাম আ পপুলার লাক্সারি আইটেম। দ্য স্প্যানিশ ইনিশিয়ালি কেপ্ট দ্য সিক্রেট অফ চকোলেট টু themselves, but eventually spread to other parts of Europe. তাহলে আমরা প্যারাগ্রাফটা যখন পড়ছি, তখন কি দেখতে পাচ্ছি? আমরা তখন দেখতে পাচ্ছি যে এই প্যারাগ্রাফে একটা জাতির কথা বলা হচ্ছে, সেটা কি চকোলেট নিয়ে এসেছে। তারপর এটা কি হলো, ইউরোপে এটা বেশ জনপ্রিয় হয়ে গেল। তারপর আরেকটা ধরনের কথা বলা হচ্ছে যে স্প্যানিশরা এই চকোলেটের যে সিক্রেট, সেটা তাদের কাছেই রেখেছিল, কিন্তু যেটা হলো ইট ইভেনচুয়ালি স্প্রেড টু আদার পার্টস অফ ইউরোপ, এরা ইউরোপের অন্যান্য পার্টে ছড়িয়ে পড়লো। তাহলে এইখানে আসলে মূল বক্তব্য কি ছিল? মূল বক্তব্যটাকে আমরা বুঝতে পারছি। ওকে, আহ আমরা এইখানে এইভাবে চিন্তা করতে পারি যে এই যে প্যারাগ্রাফটা, এই প্যারাগ্রাফে কথা বলা হচ্ছে চকোলেট নিয়ে, স্পেন নিয়ে এবং ইউরোপ নিয়ে। তাহলে ইউরোপ, স্প্যানিশরা কি করলো, ইউরোপে চকলেটটা নিয়ে আসলো, তারপর তারা কিছুদিন এটাকে সিক্রেটলি তাদের কাছে রেখে দিলেও শেষমেশ এটা ইউরোপের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়লো বা অন্যান্য অংশে ছড়িয়ে পড়লো। তার মানে আমরা যেটা দেখতে পেলাম যে এইখানে কিভাবে ইউরোপে চকলেটটা আসলে এবং জনপ্রিয় হলো, সেটা নিয়ে কথা বলা হচ্ছে। বাট আমি এইখানে আরেকটা তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাই, যে আপনি যখন কোনো একটা প্যারাগ্রাফ পড়ছেন, সেই প্যারাগ্রাফে যদি কন্ট্রাস্ট বোঝায় এরকম কোন একটা ওয়ার্ড দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয়, বা এরকম ওয়ার্ড গুলো যদি আপনার সেন্টেন্সের মধ্যে থাকে, তাহলে ওই কন্ট্রাস্টিং যে অ্যাডভার্ব গুলো আছে, সেইগুলা যে তথ্য দিচ্ছে, সেই তথ্যটা বেসিক্যালি আপনার মেইন আইডিয়া হবে হেডিং এর। সেক্ষেত্রে বাট একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড, বাট খুব একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড, এবং এর যে জাত ভাই আছে, সিনোনিম আছে, সেগুলো কি করছে, আপনাকে মূল তথ্যটা দিচ্ছে। তাহলে মূল তথ্যটা কি? ইভেনচুয়ালি স্প্রেড টু আদার পার্টস অফ ইউরোপ, এটা ইউরোপে ছড়িয়ে পড়লো। এখন দেখেন তো, ইউরোপে ছড়িয়ে পড়লো বা ইউরোপে কোনো কিছু পাওয়া যাচ্ছে, এরকম কোনো কথা বলা হচ্ছে কিনা, কোন অপশনটাতে বলা হচ্ছে? ইউরোপ নিয়ে আমাদের একটাই অপশন আছে, দ্য ইন্ট্রোডাকশন অফ চকোলেট টু ইউরোপ, ইউরোপে চকোলেটের আবির্ভাব। এইটুকু থেকে আমি যেমন বুঝতে পারি, আবার প্রথম যে সেন্টেন্সটা, সেখান থেকে বুঝতে পারি যে স্প্যানিশ ব্রট চকোলেট টু ইউরোপ। স্প্যানিশটা কি করলো, আমাকে এই মুহূর্তে দেখছেন, তাদেরকে বলবো যে আহ আপনারা কি এমনি বুঝতে পারছেন যে আমাদের আনসারটা এটা কিভাবে হলো? ইফ ইউ আন্ডারস্ট্যান্ড ইট, প্লিজ আমাকে একটু জানান। আর যদি না বুঝতে পারতে পারেন, তাহলে আমি বলবো যে বারবার ভিডিওটা দেখেন এবং বোঝার চেষ্টা করেন। তাহলে আমাদের আনসার কি? আমাদের প্যারাগ্রাফ সি এর বি এর জন্য আনসার হচ্ছে সি। ওকে, দেন লাস্ট প্যারাগ্রাফ, লাস্ট প্যারাগ্রাফে কি বলা হচ্ছে? বলা হচ্ছে today chocolate is enjoyed by people all over the world.
তাহলে এইখানে আমার পাওয়া যাচ্ছে যে চকলেট কি করা হচ্ছে সারা পৃথিবীতে আহ এনজয় করা হচ্ছে। কবে এনজয় করা হচ্ছে, সময়টা গুরুত্বপূর্ণ। যে কোনো একটা সেন্টেন্সে আমরা বলেছিলাম যে কি কি গুরুত্বপূর্ণ বিষয়, একটা নাউন, একটা অ্যাডজেক্টিভ, একটা অ্যাডভার্ব, আর হচ্ছে অ্যাডভার্ব, এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, অ্যাডজেক্টিভের back soon. I was having issues, so I think it's clear now. Okay, I think it's clear now. সো ওকে, হোয়াট আই ওয়াজ টকিং অ্যাবাউট। সো আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আলোচনা হচ্ছে কাকে নিয়ে। টুডে বলা হচ্ছে যে চকলেট ইজ এনজয়েড বাই পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড ইন ভেরিয়াস ফর্মস সাচ এজ বার্স, ক্যান্ডিজ এন্ড ড্রিঙ্কস। তাহলে কি কি ভাবে খাওয়া হচ্ছে বার্স, ক্যান্ডিজ, ড্রিঙ্কস, এটা আমাদের একটা এক্সাম্পল। এক্সাম্পল যদি কোনো কিছুতে থাকে সেটা আমাদের আনসার হবে না, ওই পার্টিকুলার পার্টটা আনসার হবে না। তারপরে বলা হচ্ছে দ্য গ্লোবাল চকলেট মার্কেট ইজ এস্টিমেটেড টু বি ওয়ার্থ বিলিয়ন্স অফ ডলার্স। এবার এখানে আরেকটা জিনিস নিয়ে কথা বলা হচ্ছে যে এটা কত টাকার মার্কেট, বিলিয়ন্স অফ ডলার্স এর মার্কেট, এন্ড চকলেট কন্টিনিউস টু বি পপুলার এন্ড বিলাভড ট্রিট। তাহলে এটা কেমন, এখন একটা পপুলার এবং বিলাভড ট্রিট হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাহলে আমি প্রথম সেন্টেন্সটা যদি দেখি সেখানে কি বলা হচ্ছিল, সেখানে বলা হচ্ছিল যে চকলেটটা সারা পৃথিবীতে, চকলেট ইজ পপুলার, চকোলেট ইজ পপুলার, এই কথাটা ছিল, বিভিন্ন ফর্মে ছিল এটা। আরেকটা ব্যাপার ছিল হচ্ছে দ্বিতীয় সেন্টেন্সটা যদি যাই সেখানে বলা হচ্ছিল যে মার্কেট, মার্কেট অফ বিলিয়ন্স, বিলিয়ন্স অফ ডলার্স, এটার মার্কেট এবং এইটা আরো বড় হচ্ছে, এই দুইটা বিষয়। তাহলে আমরা দেখবো যে এখানে চকলেটটা পপুলার কিনা আজকাল, এরকম কোনো কথা আছে কিনা, এবং এটার মার্কেটটা কত বড় সেটা আছে কিনা। তো আমার প্রথমটা দ্য পপুলারিটি অফ চকলেট টুডে, তাহলে পপুলারিটি কথাটা আছে, টুডে কথাটাও আছে, তাহলে এটা আমার আনসার হতে পারে। ওকে, পরেরটা দ্য অরিজিনস, এটা আমাদের অন্য একটা কোশ্চেনের আনসার ছিল। দ্য ইন্ট্রোডাকশন অফ চকোলেট টু ইউরোপ, এটা আমাদের আরেকটা কোশ্চেনের আনসার ছিল। সো বি এবং সি বাদ চলে যাচ্ছে, আর ডি নাম্বার আমরা বাদ দিয়েছিলাম এ এর সাথে ম্যাচ করে। তারপরে দ্য গ্লোবাল চকোলেট মার্কেট। এইবার আমাদের আর একটা পয়েন্ট হচ্ছে এইটা আসলে কি আনসার, কি পপুলারিটি অফ চকলেট টুডে নাকি দ্য গ্লোবাল চকোলেট মার্কেট। আচ্ছা দেখেন, আমরা এইখানে একটা এডুকেটিভ গেস আমাদের করতে হবে। আমাদের কাছে দুইটা আনসার মনে হতে পারে, যে প্রথমটার মতোই, যে আমার কি আসলে এ আনসার নাকি ই আনসার। প্রথমটা ছিল কি দ্য পপুলারিটি অফ চকোলেট টুডে দ্য গ্লোবাল চকোলেট মার্কেট। এখন আমরা দেখলাম যে আমাদের প্রথম সেন্টেন্সে পপুলারিটি নিয়ে কথা বলা হচ্ছে, দ্বিতীয় সেন্টেন্সে গ্লোবাল চকোলেট মার্কেটের কথাটা বলা হচ্ছে, এবং এটা একটা সেন্টেন্সের একটা পার্ট ছিল মাত্র। এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, এইটা একটু বোঝার চেষ্টা করবেন, এই তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ। যে আপনি যদি দেখেন যে আপনার কোনো একটা প্যারাগ্রাফের একটা পার্টিকুলার পার্টকে কোনো একটা লিস্ট অফ হেডিংস হিসেবে তুলে ধরা হয়েছে, তাহলে ওই যে এক্সাম্পল যেমন আনসার হয় না, তাহলে ওই রকম একই ভাবে একটা প্যারাগ্রাফের পার্টিকুলার সেন্টেন্স যদি আমার সরাসরি কোনো একটা হেডিং এ আসে, তাহলে সেটাও কখনো আনসার হবে না। এটা মাথায় রাখবেন, এবং যখন কেমব্রিজ থেকে রিডিং এর আনসারটা করবেন তখন আমার এই কথাটা মিলিয়ে নেবেন। সেটা কি, যে এক্সাম্পল কখনো আনসার হবে না, এবং কোনো একটা প্যারাগ্রাফের একটা পার্টিকুলার সেন্টেন্স, অর্থাৎ মাঝখান থেকে যে কোনো একটা সেন্টেন্সের একটা অংশ, ফুল সেন্টেন্স না, একটা সেন্টেন্সের একটা অংশ যদি হেডিং এ দেয়া থাকে, তাহলে ওইটা কখনো আনসার হিসেবে গণ্য হবে না। এখানে আর কোনো যুক্তি না দিলেও চলবে। আরেকটা যুক্তি আমি যদি এইটা ব্যাখ্যা করার ক্ষেত্রে বলি, সেটা হচ্ছে কি, প্রথমেই আমাদের বলা হলো চকলেট খুবই জনপ্রিয় একটা আহ খাবার সারা পৃথিবীর জন্য।
এবং এই যে জনপ্রিয়তা, জনপ্রিয়তাকে যদি আমি ব্যাখ্যা করতে চাই, তাহলে আমার জনপ্রিয়তা ব্যাখ্যা করতে গেলে আমরা বলতে পারবো যে জনপ্রিয়তাটা কিভাবে আমরা মেজার করি, যেটা কোন কোন জায়গায় ব্যবহার করা হচ্ছে। এটা যে জনপ্রিয়, যখনই কোনো কিছু জনপ্রিয় হয়ে যায় তখন তার মার্কেট ভ্যালু কেমন সেটা নিয়ে কথা বলা হয়। অর্থাৎ জনপ্রিয়তার মধ্যেই কিন্তু আসে মার্কেট ভ্যালু, এর ব্যবহার এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলো। কিন্তু কোনো কিছুর মার্কেট ভ্যালুর সাথে জনপ্রিয়তা যায় না, জনপ্রিয়তাকে আমরা কানেক্ট করতে পারি না, কিন্তু জনপ্রিয়তার সাথে মার্কেট ভ্যালুটা কানেক্ট। তার মানে হচ্ছে আপনি যখন জনপ্রিয়তা নিয়ে কথা বলছেন তখন এর মধ্যে মার্কেট ভ্যালু এবং এটার আর কোন কোন ক্ষেত্রে কোন কোন ফর্মে ব্যবহার হচ্ছে সবকিছু কানেক্ট করা যায়, সবকিছুটাকে কাভার করে যায়। কিন্তু আপনি যদি মার্কেট ভ্যালু দিয়ে জনপ্রিয়তাকে বিচার করতে চান, সেটা কিন্তু বিচার করা যায় না, বা ওইটা কিন্তু জাস্টিফাইড হয় না। সো ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ আমি এটাও বলতে পারি যে চকোলেটের মার্কেটটা আসলে আমার অপশন হিসেবে গণ্য হয় না। তাহলে আমাদের দুইটা জায়গা থেকে আনসার হয়ে যাচ্ছে কোনটা? এ নাম্বার অপশন, দ্য পপুলারিটি অফ চকলেট টুডে। সো এই ব্যাপার ভাবে আপনি আপনি যদি হেডিং এর আনসার করার প্র্যাকটিসটা করেন, তাহলে আমি বলবো যে আপনি রিডিং এ ভালো করতে পারবেন। স্পেশালি কোন ক্ষেত্রে ভালো করতে পারবেন? হেডিং ম্যাচিং। তাহলে হেডিং ম্যাচিং এর ক্ষেত্রে আমি যে কথাগুলো বললাম, যে কোথায় আনসার পাওয়া যায়, কোথায় আনসার পাওয়া যায়, এটা নিয়ে যদি আমি কথা বলি, তাহলে আমার মূল বক্তব্যের ব্যাপার হবে কি কি, যে আমি টপিক সেন্টেন্সে আনসারটা পাবো, টপিক সেন্টেন্সে আনসার পাবো। আর একটা ব্যাপার হচ্ছে আমি এক্সপ্লেনেশনে আনসার পাবো, আমি রেজাল্টে আনসার পাবো। টপিক সেন্টেন্স এক্সপ্লেনেশন রেজাল্ট, এর বাইরে আনসার থাকবে না। এর বাইরে আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে একটু বোঝার ক্ষেত্রে, বা আপনি যদি এইটার বাইরে গিয়েও চিন্তা করতে চান, তখন আমি বলবো যে কোনো একটা প্যারাগ্রাফ পড়ছেন, সেই প্যারাগ্রাফে অনেক বেশি কথাবার্তা হচ্ছে এবং কোনো কথাটাই আপনার মনে হচ্ছে না একটা সাথে একটা ইন্টারকানেক্টেড না। এরকম যদি দেখেন তাহলে দেখবেন যে যেই পার্টিকুলার সেন্টেন্সটা একটা কমপ্লিট তথ্য দিচ্ছে, মানে একটা সেন্টেন্স পড়লেন এবং সেই সেন্টেন্সটা থেকে আপনি কি পাচ্ছেন? কমপ্লিট ইনফরমেশন পাচ্ছেন। তাহলে সেই সেন্টেন্সটা থেকেও আপনি হেডিং, সেই সেন্টেন্সটা আপনার হেডিং এর আনসার দেবে। এটা একটু মাথায় রাখার চেষ্টা করেন। আরেকটা ব্যাপার, আনসার কোথায় থাকে না বা কোনটা আনসার হবে না বা আনসার লোকেশন না, সেটা হচ্ছে এক্সাম্পল। যদি কোনো এক্সাম্পল পান সেটা আনসার বলে বিবেচিত হবে না। আর একটা হচ্ছে পার্ট অব আ সেন্টেন্স। এই দুইটা জিনিস খুব গুরুত্ব দিয়ে গুরুত্বপূর্ণ ভাবে মনে রাখতে হবে, যে এক্সাম্পল কখনো আনসার হবে না, আর পার্ট অফ আ সেন্টেন্স কখনো আনসার হবে না। এবার আমি বলেছিলাম যে আমি শেষে গিয়ে কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করবো আপনাদের সাথে, যাতে করে আপনি আনসারটা সহজে পান, যেইটা করলে আপনার সময় অনেকটা বেঁচে যাবে। এটা খুবই ইম্পর্টেন্ট, আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। সেটা হচ্ছে আপনি যখন হেডিং এর আনসার করছেন, তখন আপনি কিছু অ্যাডভার্বকে ফোকাস করেন, কিছু অ্যাডভার্ব জেনে রাখেন। এটা আপনার সময় বাঁচাবে। সেটা হচ্ছে দেখেন, কিছু অ্যাডভার্ব আমরা ব্যবহার করি যেই অ্যাডভার্ব গুলা কন্ট্রাস্টিং আইডিয়া দেয়, যেমন বাট, হাউএভার, নেভারদিলেস, বা আপনি ডেসপাইট ব্যবহার করতে পারেন, অথবা নট উইথ স্ট্যান্ডিং, তারপরে দো, অলদো, ইয়েট। এই শব্দগুলা যদি আপনি হেডিং ম্যাচিং করতে গিয়ে কোনো একটা প্যারাগ্রাফে খুঁজে পান, তাহলে দেখবেন 99% আনসার আসলে এই পার্টিকুলার সেন্টেন্সেই থাকবে। 99% আনসার এই সেন্টেন্স থাকবে। তার মানে কোন একটা প্যারাগ্রাফ পড়ছেন, সেই প্যারাগ্রাফে প্রথমেই আপনি কি করবেন? স্ক্যান করবেন। স্ক্যান করে দেখবেন যে এই শব্দগুলা
আছে কি না। যদি দেখেন এই শব্দগুলা করে যে আইডিয়াটা পেলেন, সেইটা আপনার আনসার হওয়ার সম্ভাবনা 99%। সো প্রথমেই আপনারা এটাকে টার্গেট করবেন, যদি এটাতে আনসার না হয় বা এটা না থাকে তাহলে আপনি পুরো প্যারাগ্রাফটা পড়ার চেষ্টা করেন। প্যারাগ্রাফ সো তাদের জন্য বলবো যে প্লিজ নোট করে নেন, আমাদের এই ক্লাস থেকে নোট ডাউন করেন এবং পরবর্তীতে প্র্যাকটিস করেন এই নোটগুলোকে ফলো করে। সো আই থিঙ্ক if you follow my instructions, then you are going to solve your problems with regard to heading matching. So thanks for watching, thanks for joining the live, এবং যারা পরবর্তী দেখবেন তাদেরকে আমি বলবো যে আমাদের লাইভটা একটু শেয়ার করে দেন, এবং প্লিজ যারা দেখবেন একটা কমেন্ট অ্যাটলিস্ট করেন, খারাপ হলেও কমেন্ট করেন, ভালো হলেও কমেন্ট করেন। ইউর কমেন্ট ম্যাটার্স আ লট। সো থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং মি।